এটা আটহাজারী গ্রামের শ্মশানঘাট। গায়ের বহু পুরনো শ্মশানঘাট এটা। এই শ্মশানঘাট নিয়ে গায়ের মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। রাত হলেই আজও নাকি এখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। আর তাই রাত নামলেই গায়ের মানুষ ও পথটা তেমন একটা মারান না। কিন্তু গ্রাম থেকে শহরে যাওয়ার রাস্তা ওই একটাই। আজ পর্যন্ত যতজন তাদের সাহসিকতা দেখিয়ে রাতে ওই পথ ধরে এসেছে, তারা আর কেউ ফেরেননি ওই আটহাজারী গায়ে। আজও কি তেমন কোনো কিছু ঘটতে চলেছে ওই গায়ে? তবে কি আজ রাতে আবারও কেউ শিকার হতে যাচ্ছে ওই নরপিশাচের হাতে? ইনি নীলাদ্রি বাবু। সবে পড়ালেখা শেষ করে শহরের একটা স্কুলে যোগদান করেছে। আর তারই সুবাদে তাকে প্রতিদিন আটহাজারী গ্রাম থেকে শহরে যেতে হয়। গায়ের এমন আজগুবি গল্প তিনি তেমন একটা বিশ্বাস করেন না। কেননা তিনি ছোটবেলা থেকেই শহরে পড়ালেখা করেই বড় হয়েছে। তিনি মনে করেন ভূত প্রেত শুধু বইয়ের পাতার গল্পতেই শোভা পায়, বাস্তবে আসলে তার কোনো অস্তিত্বই থাকতে পারে না। কি নীলাদ্রি, স্কুলে চললে বুঝি? আগে হ্যাঁ কাকা বাবু, ওই স্কুলের দিকেই যাচ্ছি। তা বেশ বেশ, যাচ্ছ যাও। তবে তুমি তো জানো ওই আটহাজারী শ্মশান ঘাটের কথা। তোমরা এখনকার যুগের লেখাপড়া জানা ছেলে পেলে, তোমাদের কাছে এ সকল ভূত প্রেতের কথা তো গল্প বলেই মনে হয়। তারপরেও বেশি রাত করে সাহস দেখিয়ে ওই শ্মশান ঘাট মারিয়ে আসতে যেও না বাবু। এ মানে কাকা বাবু, আজকালকার দিনে কি আর ভূত প্রেত কি কেউ আর মানে? আর তাছাড়া এই কথাগুলো আমার মনে হয় গায়ের মানুষের কল্পনারই কথা। অমন কথা বলো না কল্যাণজি, তুমি সবে মাত্র কদিন হলো গায়ে এসেছো, তাই তোমাকে সাবধান করবার করে দিলুম। বাকিটা মানা না মানা তোমার ব্যাপার। কাকাবাবুর এই কথাগুলো নীলাদ্রি একদমই গায়ে না লাগিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা করল। আর মনে মনে ভাবতে লাগলো যে গায়ের মানুষ এখনো সেই বইয়ের ভৌতিক গল্পগুলো তাদের মনে আঁকড়ে ধরে বসবাস করে যাচ্ছে। তাই তিনি ভাবলেন গ্রামবাসীর এই ভ্রান্ত ধারণাকে তিনি আজ রাতেই ভুল প্রমাণিত করে ছাড়বেন। আজ স্কুল শেষ করে নীলাদ্রির ফিরতে বেশ কিছুটা রাত হয়ে গেল। স্টেশনে এসে যখন পৌঁছালো তখন ঘড়ির কাঁটা প্রায় রাত 11টা ছুঁই ছুঁই। এমন সময় গায়ে ফেরার মতন কোনো যানবাহন পাবে না জেনেই তিনি হাঁটা শুরু করলেন। জ্যোৎস্না ভেজা অন্ধকার রাতে তিনি এগিয়ে চললেন। কিন্তু এটা ঘটল ঠিক ওই শ্মশান ঘাটের কাছে আসতে। এত রাত্রে এই শ্মশান ঘাটে মানুষ, বিষয়টা খুব তো অদ্ভুত লাগছে। নীলাদ্রি কৌতূহলবশত সেই ছায়ামূর্তির পিছন পিছন শ্মশান ঘাটে প্রবেশ করলেন। এই যে শুনছেন, এত রাতে আপনি একা একা এই শ্মশান ঘাটে কি করছেন? শুনেছি এই জায়গাটা বেশি একটা ভালো না। গ্রামের লোকজন বলা বলি করে এখানে নাকি সব প্রেতাত্মা ভূত প্রেত এগুলো থাকে। এখানে একা একা থাকা আপনার বোধহয় ঠিক হবে না। এই যে শুনছেন, কোথায় গেলেন বাবু? তুমি তুমি আছো না আমার সঙ্গে? প্রেতাত্মার এমন ভয়ঙ্কর হাসিতে চারপাশের পরিবেশ যেন আরো নিস্তব্ধ হয়ে আসতে লাগলো। মুহূর্তের মধ্যেই নীলাদ্রির সমস্ত শরীরের রক্ত মাংস যেন ভয়ে হীন হয়ে আসলো। নীলাদ্রির বুঝতে বাকি রইল না যে তার সাথে কি ঘটতে চলেছে। নীলাদ্রি সবকিছু বুঝে ওঠার মুহূর্তেই ওই মায়াবিনী নীলাদ্রির দেহের উপর ঝাঁপিয়ে পড়ে নীলাদ্রির দেহ থেকে তার মুকুটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে রেখে দিল ওই আটহাজারী শ্মশান ঘাটের রক্ত মাখা নীলাদ্রির নিথর দেহটা পড়ে রইল ওই আটহাজারীর শ্মশান ঘাটে। কি এমন ঘটেছিল এই মায়াবিনীর সাথে? কেনই বা এই আটহাজারীর গায়ের মানুষের উপরে তার এত ক্ষোভ? কিভাবেই বা পরিত্রাণ পাবেন এই গায়ের মানুষগুলো?